নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে কিনা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এই সংকট বা এই তথ্য, এই কথা, এই শঙ্কা অনেকের মনে আছে। অভিযোগ রয়েছে বিপ্লবীদেরও, বৈষম্য বিরোধী সরকার রাষ্ট্র পরিচালনায় থাকলেও কেন প্রতি বিপ্লবের আশঙ্কায় তারা। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সংস্কার কমিশনের সদস্য, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমাদের সাথে আরো থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত, আপনাকেও স্বাগত জানাই, আপনি আমাদের সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। হাসনাত, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর রহমান, আমরা হাসনাতকে দিয়ে প্রশ্নটা আসলে শুরু করতে চাই। জনাব হাসনাত আব্দুল্লাহর জন্য আমাদের একটা স্পেশাল প্রশ্নও রয়েছে। আমরা কি হাসনাতকে দেখতে পাচ্ছি? কেন হাসনাতকে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না। হাসনাত নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে। হাসনাত, শুনতে পাচ্ছেন তো আমাদেরকে? তাই আমি শুনতে পাচ্ছি, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু আমি স্ক্রিনে এখনো হাসনাতকে দেখতে পাচ্ছি না। ইজ দেয়ার এনিথিং ওয়াই? হ্যাঁ, হাসনাতকে দেখা যাচ্ছে। হাসনাত, আপনাকে স্বাগত জানাই। আপনাকে দেখে ভালো লাগছে, কারণ আপনি দেশে পরিবর্তন এনে নিজেও সম্প্রতি নতুন জীবনে প্রবেশ করেছেন। দেশের সবাই জেনেছে যে আপনি বিয়ে করেছেন, আপনাকে অভিনন্দন। কিন্তু আমরা একটু আপনার পেশা নিয়ে একটু জানতে চাই যে আপনি পেশাগতভাবে এখন কোন অবস্থায় আছেন। আপনি কি ফুল টাইম রাজনীতিবিদ, মানে অতীতের কমিউনিস্ট পার্টির মতো আপনি কি ফুল টাইমার হিসেবে বা হোল টাইমার বলতো ডক্টর রহমান, কারেক্ট মি ইফ আই এম রং, এই হোল টাইমারদের মতো আপনি আসলে, মানে আমি জানি না, মানে আপনার তো এখন রাজনৈতিক দল করেন নাই, কিন্তু স্কুল অফ এক্সিলেন্স নামে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারের সাথে এখন যুক্ত রয়েছেন কিনা? আপনি রাজনীতি ছাড়া আর কি করেন? জি, আমি প্রত্যেক রবিবার এবং সোমবার সকাল 6টা থেকে আমি পড়াই, সকাল 6টা থেকে আমি ক্লাস নেই। আমি 2017 সাল থেকে আমি পড়াই এবং বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার যেই শ্যাডো এডুকেশন প্রতিষ্ঠান রয়েছে এসিএস এর সাথে আমি যুক্ত রয়েছি এবং স্কুল অফ এক্সিলেন্সের সাথে অনেক আগে থেকে যুক্ত রয়েছি। সেটা আমার নিজের প্রতিষ্ঠান। বিষয়টা এমন না যে আন্দোলনের পরে আমি সেখানে হয়েছি, সেটা ডিরেক্টর আমি এবং কো ফাউন্ডার হিসেবেও আমি সেখানে আছি। অর্থাৎ ইনকাম সোর্স নিয়ে আমাকে যখন প্রশ্ন করা হয় বা আমার ইনকাম সোর্স কি, 2017 সাল থেকেই আমি ইউনিভার্সিটি যখন শুরু করেছি তখন থেকে আমি আত্মনির্ভরশীল এবং আমার অর্জিত অর্থ দিয়েই আমি আমার বিশ্ববিদ্যালয় জীবন অতিবাহিত থেকে শুরু করে আমার পারিবারিক জীবন ধারণ এবং হচ্ছে এই বৈষম্য বিরোধী, না সেটা খুবই ভালো কথা হাসনাত, সেটা খুবই ভালো কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার পরে আপনার স্কুল অফ, যেটাকে আপনি বলছেন যে স্কুল অফ এক্সেলেন্স, সেই স্কুল অফ এক্সেলেন্সের ছাত্রছাত্রী বেড়েছে কিনা? আপনি আরো বেশি ছাত্রছাত্রী পাচ্ছেন? না, স্কুল অফ এক্সিলেন্সের শিক্ষার্থী আগে যেমন ছিল এখনো এমনই আছে এবং আমাদের যে আমি এসিএস এর সাথেও যুক্ত এবং আমাদের শিক্ষার্থী 18 থেকে 20,000 পর্যন্ত আমাদের শিক্ষার্থী হয়ে থাকে এবং সেটা পরীক্ষার আগে 30,000 পর্যন্ত চলে যায়। তো বিষয়টা এমন না যে আন্দোলনের কারণে আমাদের স্কুল অফ এক্সিলেন্স বা এসিএস এর শিক্ষার্থী কোনো রকমের। একটু অন্যভাবে প্রশ্ন করি হাসনাত আব্দুল্লাহ যেহেতু খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আপনাদের এখানে পড়তে এসেছেন, আপনার এখানে যারা পড়তে এসেছেন, তাদেরকে আন্দোলনে যেতে বলেছেন কিনা? এক দুইবার, অনেকবার। আমি ব্যক্তিগতভাবে আমি যখন পড়াই, আমি যে 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেই, ওই পুরো সময়টাই আমি হচ্ছে একজন যে মাঠের যে হাসনাত আব্দুল্লাহ এবং ক্লাসের হাসনাত আব্দুল্লাহ দুইটার মধ্যে আমি পার্থক্য রাখি এবং আমার পারিবারিক হাসনাত আব্দুল্লাহ, অর্থাৎ প্রত্যেকটা মানে আমাদের যে ক্যারেক্টার গুলো, আমাদের প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয়। আমি যখন মাঠে আসি তখন আমার এক ধরনের হাসনাত আব্দুল্লাহর এক ধরন থাকে। আমি যখন নিজে পড়তে যাই, আমি এখনো পড়াশোনা করি, তখন আমার রোলটা এক ধরনের থাকে। অর্থাৎ এই যে ডিস্টিংক্ট ডিফারেন্স গুলো আমি ধরে রাখি। আচ্ছা, এমন কোন আপনার এমন কোন আলাদাভাবে কখনো আমি বলিনি। আপনার এমন কোন চেহারা আছে যেটা আমাদেরকে দেখান নাই, আপনি রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। মানুষের প্রতিনিয়ত মানুষ নিজেকেও এক্সপ্লোর করে। আমরা যেটাকে আমরা বলি যে আমাদের 4 ধরনের ক্যারেক্টার থাকে, 4 ধরনের উইন্ডো থাকে। এটাকে জোহারি উইন্ডো বলে। আমরা মিডিয়াতে আপনারা যারা আছেন এটা জানেন, জোহারি উইন্ডোতে আমরা দেখি যে 4 ধরনের ব্যক্তিত্ব থাকে। তো মানুষ নিজেকে প্রতিনিয়ত এক্সপ্লোর করে। তো নিশ্চয়ই এমন কোন চেহারা, এমন কোন রোল হয়তো আমাদেরকে হতে পারে যেটা এখনো মানুষ। হাসান, আপনাকে ধন্যবাদ। অনেকদিন পরে জোহারি উইন্ডোর কথা শুনলাম, মানে ক্লাসরুমের বাইরে। শেষ প্রশ্ন, আপনার এমন কোন রূপ কি আছে যেটা আসলে, মানে আমরা আসলে আলাপ আলোচনায় প্রশ্নের মধ্যে আসবে, কিন্তু আমি জাস্ট
প্রসঙ্গটা উঠলো বলে, যেটা আপনি আসলে লুকিয়ে রাখেন, আড়াল করে রাখেন, মানে ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের মতো আপনার কোনো মিস্টার হাইড কি আছে? না, যেটা যদি সিক্রেটকে আমরা প্রকাশই করি সেটা তো আর সিক্রেট থাকে না। যদি এমন কোনো ক্যারেক্টার যেটা আমি জানি না, এই পার্সোনালিটির যে ধরন, সেটা যেহেতু এখনো পর্যন্ত সামনে আসে, ঠিক আছে, হয়তো আসবে বা প্রতিনিয়ত আমরা নিজেকে এক্সপ্লোর করব। ঠিক আছে হাসনাত, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর রহমানের কাছে যেতে চাই। ডক্টর রহমান, আমরা দ্রুতই প্রথম প্রশ্নটার মধ্যে আসি। নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের আপনি একজন সদস্য, আপনার একটা রাজনৈতিক পরিচয় আমরা জানতাম আসলে, আপনি বা জানি নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক আপনি, সেটা কি এখনো আছেন কিনা? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এখন অবধি কি করছে সেটাও একটু জানতে চাই। ইন্ট্রোডাক্টরি কোশ্চেন একটু সংক্ষেপে যদি বলেন ডক্টর রহমান। আমি খুব সংক্ষেপে বলছি। আমি আমার রাজনৈতিক দলের যে পদ ছিল এবং সাধারণ সদস্য পদ, দুটো থেকেই রিজাইন করেছি এই কমিশনের সদস্য হওয়ার পর থেকে। ইনফ্যাক্ট এই কমিশনের সদস্য হিসেবে প্রাথমিকভাবে আমার নাম প্রস্তাবিত হওয়ার পরই ইনফ্যাক্ট আমি আমার দলে এটা জানিয়েছিলাম। তারপরে যখন এটার গেজেট হলো তখন আমি রিজাইন করেছি। আমি এখন কোনো রাজনৈতিক দলের সাধারণ সদস্যও না, কারণ আমার কাছে মনে হয়েছে যে কাজটা এই মুহূর্তে করার সুযোগ আমি পাচ্ছি, সেই কাজটা এই মুহূর্তের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং সেটার জন্য আমি আমার অন্য পরিচয়টা থেকে বেরিয়ে আসা যৌক্তিক হবে। এবং যেহেতু আমি এমন একটা বিষয়ে কাজ করব, ফলে আমার দলের কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট সেটা নিয়ে কোনো প্রশ্ন তৈরি করতে পারে, সেই কারণে আমাদের কমিশন এর মধ্যে ফর্মালি জি, আপনি কোনো কাউন্টার প্রশ্ন থাকলে করতে পারেন, না আমি কমিশন নিয়ে কথা বলছি। জি, কমিশন নিয়ে আর কোনো কাউন্টার প্রশ্ন নাই, ইটস ফাইন। জি, কমিশনের আমরা ফর্মালি বেশ কয়েকটা মিটিং এর মধ্যে করেছি। প্রথম আমাদের খেয়াল করতে হবে, আমরা যখন বসে কাজ করতে শুরু করলাম আমরা দেখলাম 3 মাস আসলে খুব কম সময়, অন্তত আমাদের কমিশনের জন্য। কারণ আমাদের এই কমিশনের মানে ব্যাপ্তিটা অনেক বড়। আমরা শুধু নির্বাচন কমিশন বলে বা নির্বাচন বলে আমাদের মাথায়, যেহেতু আমাদের সামনে একটা সংসদ নির্বাচনের কথা আছে সামনে, সেটাই আসবে, কিন্তু এটা তো আসলে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ডিল করবে, রাষ্ট্রপতি নির্বাচনও আছে, কিন্তু ওটা চাইতে অন্যগুলো অনেক বড় ব্যাপার। ফলে আমরা কিছু কাজের মধ্যে করেছি, আমরা প্রাথমিকভাবে কি কি কাজ করব সেটার একটা বিস্তৃত পরিকল্পনা করেছি। আমাদের কতগুলো আইন, কতগুলো বিধিমালা, সেগুলোতে হাত দিতে হবে, এবং ইলেকশন ম্যানেজমেন্ট পুরো, মানে আমরা এটাও একটু ক্লিয়ার করি, অনেকের ধারণা হচ্ছে এটা শুধুমাত্র নির্বাচন কমিশন রিলেটেড না, এটা নির্বাচন কমিশন এটার অংশ এবং খুব বড় অংশ। কিন্তু আমাদের দেশের নির্বাচনের প্রসেসের সাথে প্রশাসন, আপনি নিজে প্রশাসনে এক সময় কাজ করেছেন, আপনি জানেন, প্রশাসন বা সাধারণ সচেতন নাগরিকরাও জানেন, পুলিশ, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্থার সাথে জড়িত। ফলে এই সবকিছুকে একত্র করে এই পুরো যে কাজগুলো আছে এর সাথে জড়িত যত আইন আছে, বিধিবিধান আছে এবং চর্চা আছে, একটা দেশে শুধুমাত্র আইন বিধিবিধানই শেষ কথা না, নর্মও ম্যাটার করে। এই সবকিছু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, সেগুলো নিয়ে কাজ আমাদের প্রাথমিকভাবে শুরু হয়েছে। আচ্ছা, ডক্টর জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। এখন আমি যে প্রশ্নটা জনাব হাসনাত আব্দুল্লাহকে করব, সেই প্রশ্নটার ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাইবো, কিন্তু আমরা একটু হাসনাত আব্দুল্লাহকে আগে শুনতে চাই। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী, সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানে না অন্তর্বর্তী সরকার। ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে, কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন। যিনি অবিসংবাদিত নেতা ৭১-এ ছিলেন, তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায়? নাকি সেই রিসেট বাটন, যেটা কথা আমরা অনেক শুনেছি, আপনারা আসলেই চেপেছিলেন? জনাব হাসনাত আব্দুল্লাহ। দেখেন, এই যে আমাদের বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল। আমরা যদি দেখি বিগত 15-16 বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল, পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের ক্রিটিসিজম, অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে, এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। যেমন দেখেন, গত 16 বছরে 15 বছরে আপনি এই যে খালিদ মহিউদ্দিন ভাই, আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে, ক্রিটিসিজম লেখা হয়েছে? আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন, তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা চেতে হয়েছিল, এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে 7ই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে, যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল। এখন দেখেন, 7ই মার্চের বক্তব্য নিয়ে, 7ই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এই বক্তব্য, এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল, কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল, ক্লোজড করে ফেলা হয়েছিল, যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না, সমালোচনা করতে পারে না, তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয়,
মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয়, যেটা 5 অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু, ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তিগুলা মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে, মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায়। আপনি কোন জাতিকে আপনার অনুমতি নিয়ে আমি আসলে দুটি বিষয় আপনার কথা বলতে চাই। আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল, আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেকভাবে এটি বলেছেন, আমিও নিজে এটি বলতে চাই। তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার এন্টিথিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা, তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন? মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী লীগ, এখন আপনি তাকে কার্টুন করতে চান? এখন আপনি তার মূর্তি ভাঙার কথা বলেছেন, থিসিসের কথা বলেছেন। আওয়ামী লীগ কিন্তু এন্টিথিসিসের যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল। থিসিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে, সেটা থেকে সিনথিসিস আসবে। কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছিল শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যেই ক্যারেক্টারগুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে। তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই, সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই। অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, কিন্তু আমরা দেখি আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন, আপনি এখন কোন ভার্সনে আসেন আমি ঠিক জানি না, কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদকে অস্বীকার করা ছিল, তাজউদ্দিন আহমেদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনোভাবে ছিলেন সবসময়। সৈয়দ আশরাফুল ইসলামের কথা, সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে, তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে, দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল। এবং আপনি থিসিস, এন্টিথিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন। আপনি নিশ্চয়ই এটিও জানেন 75 থেকে 96 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল। আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা? দেখেন, ঠিক একইভাবে যেমন 75 থেকে 96 পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে তথাকথিত, যেটাকে আমরা বলি যে ইয়া হবে, মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন ক্ষুণ্ণ করা হবে, এমন ধরনের বক্তব্য দেওয়া যাবে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল সেই আইন পাল্টান, সেই আইন পাল্টান, সেই আইন পাল্টান বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এখন ইতিহাস কিন্তু ম্যাথস না, ইতিহাস কোন এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে, এবং এটাকে আমরা কোনো ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেহেতু আসতে পারি না, বা এটার কোনো ধরনের সলিউশন নাই, সেটা সবার পলিটিক্যাল হিস্সা, সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিতে হয়, যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে। এবং আমরা মনে করি আপনারা কি সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে? আচ্ছা, আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন? দুটি না, আমরা কোনো বন্ধ রাস্তা করছি না। এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটাকে পারিবারিক একটা টেন্ডার হিসাবে চালানো হয়েছে, পারিবারিক টেন্ডার, শেখ রাসেলের নামে জন্মদিন, এই যে পারিবারিক টেন্ডার চালানো হয়েছে, ফজলুদ্দিন নেসার নামে জন্মদিন, এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল। আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি, অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিস্সা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে, আমরা সেই চর্চাটাই আমরা করতে। মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো 4-5 জনের সমান হিস্সাই পাওয়া উচিত, মানে ইকুয়াল সবার, মানে এভরিওয়ান ইনভলভড ইন দা লিবারেশন ওয়্যার ইকুয়াল। মানে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে 1971 সালে বাস্তবতা বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত? দেখেন, এখন বঙ্গবন্ধুকে তো আপনি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে পারেন না। আমি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে চাই না। না আব্দুল্লাহ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে চাই না। আমি শুধু জানতে চাই যে 1971 সালে পাটাতনে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল পজিশনে কাকে কাকে রাখতে পারবেন। ডক্টর জাহেদ একটু উসখুস করছেন, আমরা ডক্টর রহমানকে শুনবো, কারণ উনি সবচেয়ে মানে মোক্ষম যুক্তিগুলি নিশ্চয়ই নিজের মনে আলোচনা করেন। আপনার কাছে একটু শুনতে চাই যে 71 পাটাতনে দাঁড়িয়ে আপনি কাকে কাকে আপনি ইকুয়াল মনে করেন? ইকুয়াল এখানে দেখেন, ব্যাকস্টেজে যাদেরকে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল, অর্থাৎ কাল্ট ফিগার, শেখ মুজিবকে যেভাবে কাল্ট ফিগার বানানো হয়েছিল, অন্যান্য আশেপাশের ফিগারগুলোকে একদম উইপ আউট করে, আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক, সবাইকে নিয়ে আলোচনা করা হোক, সবার যেই রাজনৈতিক হিস্সা, ঐতিহাসিক হিস্সা, তাকে সেভাবে বুঝিয়ে দেওয়া হোক। রাজনৈতিক হিস্সা এবং আমরা তাজউদ্দিন আহমেদের কথা আমরা বলতে পারি, সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি, আমরা ভাষানীকে নিয়েও কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই। আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি, বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা সওয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে। আমরা মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে, সেই ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনোটাই থাকে না। অতি কথন তো একটা আছে। জনাব হাসান আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা ডক্টর জাহিদুর রহমানের টেক শুনবো, মানে আমাদের অনুষ্ঠানে জাহেদ টেক শুনবো। ডক্টর রহমান।
ধন্যবাদ। আমি জাতির পিতা ইস্যুতে আসি। আমি একটু অন্য দু একটা, অন্তত আমাদের এখানে প্রচুর আলোচিত হচ্ছে, এবং যে উপদেষ্টা আমাদের মিস্টার নাহিদ যে কথাটা বলেছেন, আমাদের ফাউন্ডিং ফাদার্স আছে, এই কথাটা আমি বহুদিন থেকে নিজেও বলছি, বহু বছর থেকে বলছি। আমি আরেকটা প্রশ্নের একটু জবাব দিয়ে দিতে চাই। আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কথা বলছি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় নাম কে এবং তার সমান কেউ আছে কিনা? আমি মনে করি সবচেয়ে বড় নাম শেখ মুজিবুর রহমান, এবং ওনার সমান কেউ আছে বলে আমি মনে করি না। এটা একদম ক্লিয়ার জবাব। কিন্তু এরপর যে কথাগুলো কথা বলতে চাই, আমেরিকাতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য, আমি সরি, আমি কিন্তু উনি না, আমি কাউকে তার খেতাব দিয়ে ডাকতে পছন্দ করি না। আমি অগ্নিকন্যা বলি না, আমি বঙ্গতাজও বলি না। সো এটাকে একটু অন্যভাবে না দেখাই উচিত হবে। তো আমরা বরং শেখ সাহেব, মুজিবর, এগুলো আমাদের অনেক কাছের শব্দ ছিল এক সময়, এটাই থাকা উচিত। তো যেটা বলছিলাম, উনি যা করেছেন তার চাইতে সম্ভবত, ইফ আই এম নট রং, মানে বেশি না হলে সমান না, বরং কিছুটা বেশি হয়তো করেছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার জন্য। উনি মানুষকে অর্গানাইজ করার কাজ তো করেছিলেনই, তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বহু জায়গায়। কিন্তু খেয়াল করব আমরা, আমেরিকাতে শেষ পর্যন্ত এটাও ডিবেট আছে, আমেরিকার ফাউন্ডিং ফাদার কতজন, 7 জন না 10 জন নাকি আরো বেশি? তাদের সেই বিখ্যাত 3টা চুক্তিতে যতজন সাইন করেছেন, কাজ করেছেন, সেই সংখ্যাও ধরার একটা টেন্ডেন্সি আছে ফাউন্ডিং ফাদার্স হিসেবে। সো এই ডিবেট শেষ হয় নাই। ওয়াশিংটনকে ফাদার অফ হিজ কান্ট্রি এরকম বলার একটা চর্চাও আছে, অনেকেই সেটা মানেন, আবার অনেকে মানেন না, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। সো ইতিহাসে কোন মানুষটাকে আমরা কতটুকু দেখব, কিভাবে দেখব, তাকে ফাদার অফ দ্য নেশন বলবো কিনা, খেয়াল করি ওয়াশিংটন ফাদার অফ দ্য কান্ট্রি, ফাদার অফ হিজ কান্ট্রি, কথাটা এভাবে বলা হয়। কিন্তু আমাদের নেশনের ফাদার উনি, এবং সেটা কোন নেশন? এটা কি বাঙালি নেশন? কারণ ওনারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন। সো বাঙালি জাতি আরো বহু বহু পুরনো জাতি। আর যদি উনি বাঙালি জাতির পিতা হয়ে থাকেন, তাহলে কতগুলো প্রশ্ন তৈরি হয় যে আমাদের এই ভূমিতে তো সবাই বাঙালি না, এর মধ্যে অবাঙালি মানুষ আছেন, সংখ্যা যতই হোক না কেন। একটা আধুনিক লিবারেল রাষ্ট্র যেটা স্বপ্ন আমি দেখি, সেখানে সেইভাবে এদেরকে আদার করে দেয়া যায় না। সো আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা যদি এখন সেই আলোচনাগুলো করি, নাম সমান না, কিন্তু গুরুত্বপূর্ণ নাম তাজউদ্দিন আহমেদ আছে। আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে নেয়ার কথা বলছেন, কিন্তু তাজউদ্দিন আহমেদকে স্বীকৃতি দিতে সমস্যা কি ছিল? তাজউদ্দিন আহমেদকে যুদ্ধের সময় আমাদের অত্যন্ত টাফ একটা সময় নেতৃত্ব দেননি। আপাতমস্তক আওয়ামী লীগার ছিলেন, উনি জেল হত্যা মামলায় জীবন দিয়েছেন। ডক্টর রহমান, আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। মানে আমার এই কথা বলতেও আমার কোনো আপত্তি নাই। আপনি যদি দুর্নীতির কথা দিয়ে বলেন, ক্ষমতার কুক্ষিগত করার কথা দিয়ে বলেন, এমনকি স্তুতিও কুক্ষিগত করার ক্ষেত্রে শেখ হাসিনার জুরি বাংলাদেশে মেলা ভার, এটাই ঐতিহাসিকভাবে এটা একটা অসম্ভব। কিন্তু আমি 1971 সালের পাটাতনে দাঁড়িয়ে আমি জর্জ ওয়াশিংটনের সাথে তুলনাটা যদি ডক্টর রহমান আপনি সবচেয়ে ভালো করতে পারবেন, হয়তো হাইন্ডসাইট আমরা যদি দেখি জর্জ ওয়াশিংটন না থাকলেও হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে সেই উপনিবেশিকতা বিরোধী আন্দোলন হতো। কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কি আসলে 1971 মুক্তিযুদ্ধ কোনো কিছু আসলে চিন্তা করা যায় কিনা, শেখ মুজিবুরকে রিপ্লেস করে কি এটা আর কখনো চিন্তা করা যায় কিনা, আমি ওই জায়গাটা থেকে দেখতে বলতেছি। মানে ব্যাপারটা তো আসলে ইতিহাসের পাকে চক্রেই একটা একক লোকের উপর এটা দায়টা বর্তাইছিল কিনা সেইটা আমি দেখতে চাইতেছি। পরে সেটা এক্সিকিউশন ওয়াইজ তাজউদ্দিন সাহেব ভালো করেছে, সৈয়দ নজরুল ভালো করেছে, সে ঠিক আছে। জি না খালেদ ভাই, আমি কিন্তু আপনাকে এই কথা শুরুতে খুব স্পষ্টভাবে বলেছি। আমাকে যদি হিস্ট্রি যতটুকু আমি বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, এখানে একটু বলে রাখা ভালো, অবজেক্টিভ হিস্ট্রি বলেও আসলে কিছু নাই। অবজেক্টিভ হিস্ট্রি আসলে কল্পনাতেই বসবাস করে। আমরা যা জানি কতগুলো সাবজেক্টিভ হিস্ট্রি, এর ভিত্তিতেও আমি বিভিন্ন দিক থেকে যখন বোঝার চেষ্টা করেছি, আমি সত্যিই মনে করি উনি সবচেয়ে বড় নাম। কিন্তু আমি প্রায় একটা কথা বলছি, এই ন্যারো ডাউন করার চাইতে আমাদের এই জাতির এই লড়াইয়ে দীর্ঘ সময় যারা তাদের জায়গা থেকে লড়াই করেছেন, মাওলানা ভাসানীর একটা দীর্ঘ লড়াই আছে, আমরা সময় নাই, উনি কি করেছেন অনেকেই জানেন, আমিও আমার যদ্দূর জানি বলতে পারবো। এরকম করে সিরাজুল আলম খানের গুরুত্বপূর্ণ রোল আছে এই মুভমেন্টে। ইভেন আমাদের 2 ছাত্র নেতা 7ই মার্চের ভাষণের আগে একজন ইশতেহার পাঠ করছেন, আর একজন পতাকা উত্তোলন করছেন, মানে কি সব দুঃসাহসী কাজ করছেন। এইরকম আরো অনেকজন মানুষ আছে যাদেরকে আমার মনে হয় একত্র করে, এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন এর মধ্যে কোন নামটা সবচেয়ে বড়, এটা আনডাউটেডলি আমার বিচার এটা শেখ মুজিবুর রহমান। এবং আমি এটুকু যোগও করতে চাই, আমি ইতিহাস যতদূর পড়েছি আমি ওইভাবে দেখিনি। আসলে আমার পারসেপশন হচ্ছে এই ভূমির স্বাধীনতা উনি চেয়েছেন আমি মনে করি না। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই জাতি, এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে নেমে গেছেন শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে। এটার জন্য জেনুইন ডকুমেন্টও আছে। আমরা অনেকগুলো ডকুমেন্টারিতে রিয়েল ফুটেজ দেখেছি যেখানে মুক্তিযোদ্ধারা
অ্যাকশনে যাওয়ার আগে, অভিযানে যাওয়ার আগে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছেন। সুতরাং এই যুদ্ধটা তার নামে হয়েছে, তিনিই প্রধান ব্যক্তিত্ব, এ নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। কিন্তু উনি যদি না থাকতেন, আমরা 71 সালে স্বাধীন নাও যদি হতাম, আমাদের স্বাধীনতা যে আর হতো না, আমি সেটা বিশ্বাস করি না। ওয়াশিংটনের রোল, আমি আবারও বলছি, ওয়াশিংটনও যদি না থাকতেন, আমিও একইভাবে মনে করি না যে সে সময় না হয়ে এটা আরো পরে হতো। একইভাবে হতে পারতো। শেখ মুজিবুর রহমান 66 থেকে বিশেষ করে 6 দফার পর থেকে যেভাবে অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন, যেভাবে তিনি মানুষকে মোটামুটি তার সেই বিখ্যাত তর্জনী দিয়ে, মানুষকে দিয়ে অনেক কিছু, হি বিকেম এ কাল্ট। সো এটা আমাদের ফ্যাসিলিটেট করেছে এবং 71-এ আমাদের স্বাধীন হওয়া হয়েছে। কিন্তু এটা যে উনি না থাকলে হতো না এবং কিছুদিন পরও হতো না, আমি মনে করি না। কারণ পাকিস্তান একটা অস্বাভাবিক স্টেট ছিল, এই দুই প্রান্তে দুটো স্টেট একসাথে থাকতে পারতো বলে আমি বিশ্বাস করি। ডক্টর জাহিদুর রহমান অত্যন্ত চমৎকার বলেছেন, সেই জন্য এই বিষয়ে আমি মনে করি যে আমি পরবর্তী প্রসঙ্গে যেতে পারি। আমি একটু জনাব হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে যেতে চাই যে গত কয়েক বছর ধরে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করে আসছে, এরই অংশ হিসেবে তাদের বড় একটি অংশ ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট কর্মসূচি পালন করেছে। এখন ভারত থেকে কোটি কোটি ডিম আনা হচ্ছে, কাঁচামরিচ আমদানি করা হচ্ছে, ইলিশ পাঠানো হচ্ছে। এগুলি বর্জনের আহ্বান থেকে কি এই সরকার সরে এসেছে বলে মনে হয়, না কি? জনাব হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? দেখুন, এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে ভারত সবসময় আওয়ামী প্রিজম দিয়ে দেখেছে। মানে আওয়ামী প্রিজমের দৃষ্টিতে বাংলাদেশকে ভারত দেখেছে। এবং ভারত যে জিনিসটা বাংলাদেশকে মনে করে যে যদি আওয়ামী লীগ না থাকে, বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামপন্থী একটা দেশ এবং একটা বিএনপি পন্থী একটা দেশ। এখন এই জায়গায় পণ্য ডাকের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে পণ্য ডাকের বর্জনের ডাকের যেই সেটা তাৎপর্য একটা ছিল। দেখেন, ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, কমার্শিয়াল সম্পর্কের একটা দিক, কালচারাল সম্পর্কের একটা দিক। এখন ভারতের সাথে আমাদের যে অস্বস্তির জায়গাটা, অস্বস্তির জায়গায় কয়েকটা বিষয় আছে। এক নম্বর বিষয় হচ্ছে, ভারত সব সময় মনে করে, যেমন রাশিয়া যে কাজটা করে, রাশিয়া ভাষাভাষী পৃথিবীতে যত মানুষ আছে, রাশিয়া মনে করে তাদেরকে সেভ করা হচ্ছে, রাশিয়ার এটা একটা মেসায়া কমপ্লেক্স, যে আমরা বলেছিলাম যে এটা তাদের দায়িত্ব। ঠিক একইভাবে ভারত মনে করে যে বাংলাদেশে যে আমাদের হিন্দু ভাইরা রয়েছে, তাদেরকে সবকিছুতে ব্লাইন্ডলি তাদেরকে শেল্টার দেওয়া, এটা তাদের কাজ। এখন সেটা করতে গিয়ে হিন্দুদের অবস্থান বাংলাদেশে খুব সংকটাপন্ন একটা অবস্থা। ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা পোর্ট্রে করার দায়িত্ব, সেটা 2 ধাপ এগিয়ে গিয়ে ভারত এই কাজটা সবসময় করে থাকে। এই কাজটার কারণে কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছেন যে ভারত 2 ধাপ এগিয়ে গিয়ে যেটা করে, আমি যদি 2 ধাপ পিছিয়ে নিয়েও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা যা কিছু হয়েছে, আমি আপনার এগুলি মুখস্থ, আপনি বিভিন্ন জায়গায় বলেন, আমি আর বারবার করে বলছি না। সেই মানে গত 7-8 বছরের মধ্যে রামু থেকে শুরু করে কুমিল্লা মন্দির ভাঙা, এই বছরও নানা ধরনের ঘটনা, আওয়ামী লীগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার। মানে ব্যাপারটা যদি এরকম হইতো, তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো, ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল। কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স্ট সাফারার, জমি জমার দিক দিয়ে নানাভাবে। দেখেন না, আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্ড সাফারার, সেটা আপনি অ্যাকনোলেজ করছেন, কিন্তু আওয়ামী লীগ তো সবসময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে, একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত করেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি, আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি নিয়ে সংখ্যালঘুরা ভয়ে থাকে। আর যখন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে, তখন তাদের জান নিয়ে তারা সংকটে পড়ে, তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে। খালেদ ভাই, আমি শেষ মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি বলেন আমার জন্য সুবিধা হবে। আমি সেন্টেন্সগুলো কমপ্লিট করি কাইন্ডলি প্লিজ। দেখেন, আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সবসময়, এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে, মিডিয়া এখানে ফেলিং করেছে, যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত সংখ্যালঘুরা নিরাপদ থাকবে। এখন আপনি বাংলাদেশে ভারতের যেই এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন? অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সটা বাংলাদেশে আমি নিশ্চিত করতে পারি। আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সব সময় এই ভোট ব্যাংকে, মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফুয়েল করেছে যে দেখো, যে আমি যদি ক্ষমতায় থাকি, আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো, আমি সবসময় তুমি শেল্টার দিব। এখন খালিদ ভাই, আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে, এই বক্তব্যগুলা কিন্তু গত 16 বছরে ওইভাবে আসে নাই।
সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু। এখন কিন্তু হাসান সরি, আবারও আপনার বাক্য শেষ করার আগে আমি একটু বলি, হাসান আপনি বাক্য শেষ করার আগে বলি যে আপনার এই কথা কি ঠিক গত 16 বছরে সেটা আসে নাই? আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন। তিনি কিন্তু আমরা মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে। কিন্তু যেটি আওয়ামী লীগের ন্যারেটিভ, আমি আপনার সাথে একমত, ডক্টর রহমান এটা আরো ভালো বলতো, আওয়ামী লীগের যেটি ন্যারেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা, যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা, সেটি তো আওয়ামী লীগ না থাকলে আরো বেশি হয়েছে। সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি। এই ব্যাপারটি কি আপনি আসলে অ্যাকনলেজ করেন কিনা? দেখেন, আপনি যেভাবে রানা দাশগুপ্তের কথাটা বললেন, ঠিক একইভাবে মোমেন সাহেব কিন্তু ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন, আমরা হচ্ছে আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনরিটির যে শেল্টারটা, সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফগার্ড হিসেবে আমরা ভূমিকা পালন করব। এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে, এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখি যে মাইনরিটির যে একটা বিশাল ইয়া থাকবে, মানে ইনফ্লুয়েন্স থাকবে, সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসেবে চিন্তা করেছে। এখন আপনার যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে আসে, তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল, আসলে কি মানুষ এই 16 বছরে ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমার্থক শব্দ হিসেবে আমরা দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগের যত নেইকেড ডিসিশন ছিল, যত ইলিগ্যাল ডিসিশন ছিল, সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগেলি একদম নেইকেডলি হচ্ছে সাপোর্ট দিয়েছে। সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসাবে, স্ট্রিট ভয়েস হিসাবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম করার আমরা সুযোগ পেয়েছি, আমরা সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি। এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যেই কর্মসূচিগুগুলো ছিল একদম লাস্ট স্টেজ পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো তাৎপর্যপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার কি সেই রকম রাজপথের ভারত বিরোধিতা আপনি যেটাকে বলছেন সেদিকে কি থেকে কি একটু সরে আসছে কিনা, কি মনে হয়? দেখেন, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে, আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি, উনি ইন্ডিয়ান এক্সপ্রেসে উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে। এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক? আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক, আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি, এগুলো কিন্তু ভারত আমাদেরকে এই যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে, এটা কিন্তু হেল্প না, এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশে হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে। সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি স্থিতিশীলতা আসা উচিত এবং ইন্টারডিপেন্ডেন্সি গুলো সেটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। তবে এই জায়গায় একটা বড় কিন্তু এবং প্রশ্নবোধক রয়েছে, যে সফট পাওয়ারের যে জায়গাগুলো, তাদের কালচারাল ইনফ্লুয়েন্স এবং তাদের যে আমরা দেখেছি আমাদের নির্বাচনকে তারা খুব নগ্নভাবে সেখানে হচ্ছে ম্যানিপুলেট করেছে। আমরা দেখেছি যে এই যে ধর্মীয় যেই একটা ট্রাম্প কার্ড রেখে সবসময় বাংলাদেশে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে, বিভিন্ন আপনার বক্তব্য পরিষ্কার, ক্ষেত্রে বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা করেছে। এই জায়গাগুলোকে ইন্ডিয়ার এখন হাই টাইম হয়েছে এই জায়গাগুলোকে রিভিশন করা। হাসনাতের বক্তব্য একদম পরিষ্কার। আমরা দুই ভাবে ডক্টর জাহেদের কাছে বিষয়টি জানতে চাইবো। ডক্টর জাহেদ, একটা হচ্ছে যে এই যে মানে সংখ্যালঘুরা সেটা আওয়ামী লীগের আমলে বেশি নিরাপদ থাকে, যদিও তাদের একটু জমি জমা চলে যায়, কিন্তু তারা আসলে মান সম্মান রাজ নিয়ে ভালো থাকে। তারা চলে গেলে এটা নিয়ে একটু ইয়াতে পড়ে, এই বয়ানটার পক্ষে বিপক্ষে বা আপনার টেকটা আমরা শুনতে চাইবো। আরেকটা হচ্ছে যে কালচারাল ইনফ্লুয়েন্স হেজিমনি থেকে বাইর হওয়ার কথা রাজপথে বলতেছে বটে, কিন্তু আমরা কি অন্তর্বর্তী সরকারটাকে একটু নরমই দেখি কিনা, ঠিক আওয়ামী লীগ সরকারেরই ভারত নীতি ধরে অন্তর্বর্তী সরকার এগুচ্ছে কিনা সেরকম দেখি কিনা, সেটা আমরা জানতে যাবো। কিন্তু তার আগে আমরা দর্শকদের প্রশ্ন করেছিলাম যে জুলাই আগস্টের আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়া সমর্থন করেন কিনা। এতে দর্শকদের শতকরা 58% মনে করছেন যে হ্যাঁ এটা সমর্থন করেন, শতকরা 42% মনে করছেন যে সমর্থন করেন না। 66,000 দর্শক ভোট দিয়েছেন। আমরা ওই দায় মুক্তির প্রসঙ্গটা নিয়ে একটু আসবো পরে। আপাতত ভারতটা একটু শুনে নিতে চাই ডক্টর জাহেদ আপনার কাছ থেকে। ডক্টর জাহেদ, আপনার টেক। ধন্যবাদ। আমি আমার যে দুটো প্রশ্ন করেছেন সেটা বলার আগে আগের একটা জায়গা একটু বলে দিতে চাই। আপনি হাসনাতকে যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা হলো ভারত হিন্দুর সেভিয়ার কিনা, মানে ভারত হিন্দুদেরকে সেভ করতে পারছে কিনা। তখন আপনি আওয়ামী লীগের সময়ের ঘটনা বলছেন। আমি একটা উদাহরণ দিতে পারি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে মিস্টার বেনজির, পুলিশের আইজিপি, গোপালগঞ্জে হিন্দুদের সম্পত্তি দখল করেছেন শত শত বিঘা। ওই সময়
মানে এই তথ্য মানে আওয়ামী লীগ সরকারের কেউ জানতো না, বা ভারতের কেউ জানতো না, কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেউ জানতো না, এটা হতে পারে। তারা সেভ করে নেই। ভারত আসলে হিন্দুদেরকে সেভ করবে আমি মনে করি না। একটু খেয়াল করি আমরা, হাসনাত রাশাদ যে আলোচনাটা করলো, রাশা যে আলোচনাটা করে যে সে রাশান ভাষাভাষীদের সেভিয়ার, এটা আসলে তার ইচ্ছে না, এটাকে সে ব্যবহার করে তার স্ট্র্যাটেজিক স্বার্থ ফুলফিল করার জন্য। একটা ছোট উদাহরণ দিতে পারি। রাশা ক্রাইমিয়া দখল করার পর 2014 সালে ডনবাসের দুটো এরিয়া দোনেস্ক এবং লুহান্সকে ইনসার্জেন্সি, ইউক্রেনের দিক থেকে বলা যায়, রাশান ভাষাভাষীদের সাথে লো ইন্টেন্সিটি একটা সিভিল ওয়ার চলতে থাকে ইউক্রেনিয়ানদের সাথে। তো ওই দুইটাতে রাশান ভাষাভাষী মেজরিটি, কিন্তু রাশা যখন অ্যানেক্স করলো ওই দুইটার সাথে আরো দুটো অবলাস্ট তারা অ্যানেক্স করেছে, খেরসন এবং জাপোরিজিয়া। খেরসন জাপোরিজিয়া তো রাশান মেজরিটির লোক না। আপনি ম্যাপের দিকে যদি তাকান, ওই ডনবাসের দুটো আর মাঝের দুটো না হলে ক্রাইমিয়ার সাথে ল্যান্ড ব্রিজটা তৈরি হয় না, এবং ক্রাইমিয়া কোনোদিন রাশা ছাড়বে না, কারণ এটা তার ওয়ার্ম ওয়াটার একটা পোর্ট আছে, তার ফ্লিট আছে, নেভাল ফ্লিট আছে। সো ও আসলে ওই বয়ানটা ব্যবহার করেছে তার একটা স্ট্র্যাটেজিক স্বার্থ ফুলফিল করার জন্য। ভারত ঠিক এই কাজটা করছে। ভারত হিন্দুদের যদি সেভিয়ার হয়ে থাকে, আপনি রানা দাশগুপ্ত বা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের যে কথা বলেছেন, আমাদের হাতে প্রচুর ডেটা আছে, তারা সংবাদ সম্মেলন করে বলছেন যে একই রকম অত্যাচার অন্যায় হিন্দু সম্প্রদায়ের উপরে হচ্ছে। রাইট। আমি আবারও বলছি, জনাব বেনজির শত শত বিঘা জমি কোটালী পাড়ার আশপাশে দখল করেছেন, তো এই কথা কেন জানা যায়নি, সেটা নিয়ে কিছু করেনি কেন? তো তার মানে ভারত আসলে তখন কি কোনো স্টেটমেন্ট ছিল, কোনো কথা ছিল কোনো ইস্যুতে? এখন কথা হচ্ছে। তার মানে এখন তার স্ট্র্যাটেজিক প্রয়োজন হয়েছে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করা। সুতরাং সে এটা ব্যবহার করছে তার প্রয়োজন মতো, এবং বিগ পাওয়ার গুলো আসলে এভাবেই করে। এটাও খুব অভাবনীয় কোনো ঘটনা। ভারত কেন এত এথিক্যালি, আমি শুধু ডক্টর রহমানের সাথে যুক্ত করতে চাই যে গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় হিন্দুদের বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার হার অতীতের কোন সময়ের থেকে কম ছিল না, বরং কিছু ক্ষেত্রে হয়তো বেশি ছিল। তারা অত্যাচারিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। বেনজির আহমেদের খুবই লাকসই উদাহরণ ডক্টর রহমান দিয়েছেন, যে মানে এবং মজার ব্যাপার হচ্ছে ডক্টর রহমান বেনজির কিন্তু কোনো কিছু লুকিয়ে করেন নাই, তিনি সাইনবোর্ড লাগিয়ে মানে প্রতিটা জিনিস প্রকাশ ছিল, প্রতিটা জিনিস প্রকাশ ছিল, মানে কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্টের দরকার ছিল না কিন্তু তাকে এটি সামনে নিয়ে আসা। সরি ডক্টর রহমান। একদম তাই, ভেরি ফাইন, আমি খুব চমৎকার ভাবে যোগ করেছেন। তো ওই যে বললাম, তাহলে দরকার কি? ভারতের স্ট্র্যাটেজিক স্বার্থ হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা। আওয়ামী লীগকে ক্ষমতায় শুধু বললে ভুল হবে, আওয়ামী লীগকে নির্বাচন ছাড়া ক্ষমতায় রাখা। আমি প্রায় একটা কথা বলি, 2008 সালের আওয়ামী লীগ যেটা মোটা দাগে একটা ভালো নির্বাচন দিয়ে ক্ষমতায় এসেছিল, তারও ভারতের বিরুদ্ধে বেশ কিছু গাটস দেখানোর এক্সাম্পল আমাদের সাথে আছে। সেই সরকারটাই পারেনি 14 পর থেকে আর। সো ভারত চায় অনির্বাচিত একটা আওয়ামী লীগ। এটা যদি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলও ভারতের হয়ে এই কাজটা করতে চায়, সে তাকে ক্ষমতায় রাখবে। ওকে, এখন যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, এখন যেহেতু এমন একটা সরকার এসছে, আমি আপনার সাথে একটা জায়গায় একটু দ্বিমত করবো যে ডক্টর ইউনূসের, আপনার যে পরের প্রশ্নটা ছিল, ডক্টর ইউনূসের যে স্ট্যান্স, আমি নিশ্চিতভাবেই, যিনি রাজপথে যেরকম আলোচনা হয়, রাজপথে যে স্লোগান হয়, বন্যায় যদি মানুষ মরে চিকেন নেক থাকবে না রে, চিকেন নেক আমি এই করব সেই করব, এগুলো কোনোদিন কোনো সরকারি ভাবে পলিসি হতে পারে না, হয় না। কিন্তু ডক্টর ইউনূস বিরাট একটা শিফট করেছেন। আমি বলবো এই কারণেই ডক্টর ইউনূসের সরকারকে পছন্দ করছেন না। আমি একটু ধারাবাহিকভাবে কয়েকটা তথ্য দর্শকদেরকে স্মরণ করিয়ে দেই। প্যারিসে বসে শপথ নেওয়ার আগেও ডক্টর ইউনূস ইন্ডিয়ান মিডিয়ার সাথে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে উনি টিপিক্যাল যেসব প্রশ্ন আছে খুবই শক্তভাবে উনি এগুলো জবাব দিয়েছেন। জঙ্গিবাদ বাড়বে কিনা, শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে ফেলা, এগুলো নিয়ে উনি ফিরে আসার পর পিটিআই এর সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন খুবই স্ট্রংলি। এবং খুব মজার ব্যাপার, বাংলাদেশ এখন যা যা করছে, আমাদের প্রত্যেকটা বর্ডার কিলিং এ স্ট্রং প্রটেস্ট করছে তাদের হাই কমিশনে। জনাব অমিত শাহ বাংলাদেশিদেরকে উল্টো ঝুলিয়ে সোজা করে ফেলবেন। এই অমিত শাহ যখন টার্মাইট বলেছিলেন শেখ হাসিনার আমলে, আমরা অফিসিয়ালি কোনো প্রটেস্ট করিনি, এখন করছি। সো আমি কোনোভাবেই মনে করি না ডক্টর ইউনূস একই জায়গায় আছেন। কিন্তু আপনি নিশ্চয়ই এটা বোঝেন যে একটা সরকার যখন ক্ষমতায় থাকে, তিনি যখন দায়িত্বে থাকেন, ভারতের মতো একটা দেশকে, আমি বহুবার একটা কথা বলি যে ভারতের সাথে আমরা আসলে, আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন, শত্রুতার কোনো স্কোপ নাই। এটা আমরা যেমন বুঝি, ভারতকেও আসলে এটা বুঝতে হবে। সো বর্তমান সরকার এই একটা জায়গায় যথেষ্ট গার্ডস দেখিয়েছেন। কোন কোন জায়গায় ধরুন ইলিশ পাঠানো নিয়ে কেউ কেউ সমালোচনা করছেন,
ডিপ্লোম্যাসি কিন্তু এরকমই, আপনি 5টা টাফ কথা বলবেন, দু একটা জায়গায় আমার মনে হয় ডক্টর রহমান আমি এই সরকারের পররাষ্ট্রনীতি যা দেখি, সেই পররাষ্ট্রনীতির মধ্যে আমি দেখি যে আওয়ামী লীগ সরকার, আপনি ঠিকই বলেছেন, আওয়ামী লীগ সরকার কোনো শক্ত প্রতিবাদ জানানে, অফিসিয়ালি অনেক বিষয়ে যেগুলিতে কথা বলা দরকার ছিল সেগুলি কথা বলে না, কিন্তু বাকি সবকিছু আছে সেম। যেমন এই সরকার আসার পরেই আমি মনে করেছিলাম যে অর্থনৈতিক দিক দিয়ে এই সরকারের উদ্যোগে চীনের সাথে কোনো রকম কোনো বড় চুক্তি হবে, বড় কোনো বিষয়ে নিয়ে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, মানে যা কিছু বাণিজ্যের ক্ষেত্রেও রপ্তানির ক্ষেত্রেও যারা এখানে কাজ করছে ইন্ডিয়ান, যে অভিযোগগুলো আমরা করে আসতেছিলাম সেগুলির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিছু কিন্তু আমরা দেখি নাই। অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষেত্রে বড় কোনো মানে যেটাকে আমি আসলে বলি, সেই বুলিগুলি ছাড়া নতুন কোনো কিছু হয়েছে কিনা আমার ঠিক জানা নাই। আপনি নিশ্চয়ই এটা জানবেন। আপনি যদি আমরা আসলে মানে আরো অনেক প্রশ্ন আছে, আপনি যদি একটু বলেন যে এগুলি তো আপনি পরিবর্তন দেখেন কিনা। পরিবর্তন দেখেন আমি এটা দেখতে চাই, সেটা হলো ডক্টর ইউনূস স্যার পিটিআই এর যে ইন্টারভিউ ছিল সেখানে খুব স্পষ্টভাবে তিনি একটা কথা বলেছিলেন, ভারতের সাথে হওয়া চুক্তিগুলো, এমওইউ গুলো এবং চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করবেন। আমরা রিসেন্টলি খেয়াল করছি, এটা একটু বলা জরুরি, আমাদের অত্যন্ত অসম একটা চুক্তি হয়েছিল আদানির সাথে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট চুক্তি। সেটা নিয়ে এখন রয়টার্সেও রিপোর্ট হয়েছে যে এটার মধ্যে আমাদের ছেড়ে চলে যাওয়ার মানে বেরিয়ে যাওয়ার ক্লজ নাই, এবং আমরা যদি বেরিয়ে যাই $12 বিলিয়ন ক্যাপাসিটি চার্জ পুরোটা দিতে হবে, এবং এই সময়ের মধ্যে যত বিদ্যুতের যে চার্জ তা 34% দিতে হবে। এইরকম অসম চুক্তি হয়েছে। সো এইটা এছাড়া আমরা একটু সময় নেব, কারণ চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে। আমি এটা নিজেও দেখার জন্য অপেক্ষা করছি। বিশেষ করে এমওইউ গুলোর তো কোনো লিগাল ভ্যালিডিটি নাই, যেসব অসম এমওইউ আছে এগুলো সবগুলো বাতিল করে দেওয়া উচিত। তবে আমি এটুকু বলি যে ভারতের সাথে হওয়া সব এমওইউ চুক্তি বাতিলের চেষ্টা করতে হবে, সেটা বিশ্বাস করি। ডক্টর রহমান এটা নিয়ে নিশ্চয়ই আমাদের আরো কথা বলতে হবে। আদানির সাথে চুক্তিটা কি ভারতের সাথে চুক্তি হিসেবে বিবেচিত কিনা? আমাদের মতো একটা এনার্জি এবং পাওয়ার হাংরি একটা দেশের পক্ষে এখন আমরা সেই চুক্তি থেকে বেরিয়ে আসবো কিনা সেটা একটি প্রশ্ন। আমি চুক্তি দেখে যতটুকু বুঝছি যে এক্সিট ক্লজ অন্যান্য জায়গায় যেরকম থাকে এটার মধ্যেও এক্সিট ক্লজ সেরকমই আছে। যাই হোক, হাউএভার এটা নিয়ে নিশ্চয়ই আমরা কথা আমরা বলতে পারবো, কারণ আমাদের দর্শক অলরেডি আমাকে আদানির লোক বলে ফেলছে কিনা আমি জানি না, বলেও ফেলতে পারে, যেহেতু আমি এটা নিয়ে আপনাকে একটা প্রশ্ন করেছি। কিন্তু আমাদের একটু 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 এগোতে হবে, সেই জন্য আমরা একটু এগোই। আমরা হাসান আব্দুল্লাহ আপনার কাছে একটা জিনিস যোগ করে রাখি, ভারতের সাথে কোন রকম সমস্যা মানে চায়নার সাথে এক্সট্রা রিলেশনশিপ আমি বিশ্বাস করি না। আমি দেখানোর জন্য যেমন পাকিস্তানের ভিসা লাগবে না, মানে পররাষ্ট্রনীতিতে অনেকটা পারসেপশন, সেই পারসেপশনটা প্রতিষ্ঠা করার জন্য বলছিলাম। আমি আবার ভিন্ন কথা মনে করি, কারণ হলো সারপ্রাইজিংলি এন্ড সামহাউ দ্য প্রিভিয়াস রেজিম এই দুইটা দেশের সাথে সুসম্পর্ক করতে পেরেছিল। আমি যোগ করে রাখি, চায়নার সাথে আমাদের অনেকগুলো অসম চুক্তি আছে, অপ্রয়োজনীয় প্রজেক্ট আছে, বেশি সুদের চুক্তি আছে। আমি দেখলাম সরকার এগুলো পুনর্মূল্যায়নের কথা বলেছে। একটা কথা যদি যোগ করে শেষ করি, মাহাথির মোহাম্মদ যখন এইবার কিছুদিন আগে ক্ষমতায় এসেছিলেন, তিনি চায়নার সাথে অনেকগুলো চুক্তির পুনর্মূল্যায়ন করিয়েছিলেন। সেগুলো ঋণ শোধ করার টেনিউর বাড়ানো হয়েছে, সুদের হার কমানো হয়েছে, ব্যয় কমানো হয়েছে। সো চীনের সাথে এটা করা দরকার বলে আমি বিশ্বাস করি। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, ডক্টর রহমান, আলোচনার জন্য শুধু আমি কথাটা বলে রাখি, এই জুলাই মাসের 9 তারিখেই শেখ হাসিনাকে চীন থেকে সফর একদিন সংক্ষিপ্ত করে চলে আসতে হয়েছিল, যেটি নিয়ে আসলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অনেক আজেবাজে কথা বলেছেন যে মেয়েকে জ্বরের জন্য এই সেই। কিন্তু আধুনিক মানে আপনি যেহেতু ভূ রাজনীতি বিশ্লেষণ করেন, এগুলি দেখেন, ডিপ্লোমেসি, মানে আমি আর শুনি নাই কিন্তু কোন রাষ্ট্রপ্রধান বন্ধু প্রতিম কোন রাষ্ট্র থেকে যুদ্ধ না লাগলে একদিন সফর সংক্ষিপ্ত করেছেন। এটির একটি ইন্টারপ্রিটেশন কিন্তু চীন থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, বা তাকে তার একটা ইন্টারপ্রিটেশন কিন্তু এর আগ পর্যন্ত অনেকগুলো অসম চুক্তি হয়েছে। আমি প্রমাণ না, নিশ্চয়ই এটা নিয়ে আপনার সাথে খুবই আকর্ষণীয় আলোচনা ধরে আমি একটু হাসানের কাছে যাই। জনাব হাসান আব্দুল্লাহ, আগস্টের 5 তারিখের পর থেকে আপনারা ছাড়া যারাই দাবি দেওয়া নেয় মাঠে নামছে, তাতে আওয়ামী লীগের ষড়যন্ত্র, প্রতি বিপ্লবীদের কর্মকাণ্ড বলছেন আপনারা। এর সত্যতা কি আছে, নাকি আপনাদের মাঠে থাকার কৌশল এটি? দেখেন, 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত আমরা মনে হয় না যে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে আমরা কোনো কিছু নিয়ে মাঠে নেমেছি। আমরা সবসময় প্রত্যেকটা রাজনৈতিক দলও কিন্তু বারবার বলেছে, এই যে সরকারটি এসেছে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে সময় দিতে হবে এবং তাকে শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য তাকে প্রয়োজনীয় সময় এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দিতে হবে। সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের মত পার্থক্য নেই। কিন্তু আমরা দেখেছি যে পার্সোনাল পারপাস সার্ভ করার জন্য বা কোনো ইনস্টিটিউশনাল পারপাস সার্ভ করার জন্য এখনই আমাকে দিতে হবে। যেমন আজকে আমরা যখন এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি, ঠিক কিছুক্ষণ আগেই পল্লী বিদ্যুৎ এবং আরইডির মধ্যে একটি সমস্যা হয়, এবং তারা কিন্তু বাংলাদেশের 24টা জেলা, খুব সম্ভবত 24টা বা 14টা জেলায় কিন্তু তারা
হচ্ছে মানে ব্ল্যাক আউটে চলে যায়, যে তারা কাজ বন্ধ করে দিবে এবং কালকের মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে 64 জেলাতেই হচ্ছে তাদের কার্যক্রম বন্ধ করে দিবে। এখন এই ধরনের দাবিগুলো আমরা এগুলাকে সন্দেহের চোখে দেখি। আপনি এখনো পর্যন্ত দেখবেন না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত কোনো ব্যক্তিগত স্বার্থ বা ইনস্টিটিউশনাল ব্যক্তিগত স্বার্থ পারপাস করার জন্য জনাব আব্দুল্লাহ, ব্যক্তিগত স্বার্থে আপনি পথে কিভাবে নামবেন? আপনি কি ব্যক্তিগত স্বার্থে যে আমি আরো বেশি মিষ্টি খেতে চাই এই ধরনের তো পথে কেউ নামেও না। না এবং রাজনীতি মানে আপনি দেখেন মানে দেশের স্বার্থের বাইরে আর আন্দোলন কি হয়? আপনারা তো সবই মানে ব্যক্তিগত। তাহলে দেখেন এখন যে আন্দোলনগুলো হচ্ছে, বিভিন্ন সময় যে আন্দোলনগুলো হচ্ছে, বেশিরভাগ কিন্তু প্রাতিষ্ঠানিক যে আন্দোলন, অর্থাৎ কোন একটা ফোর্স চাচ্ছে, রিটায়ারমেন্ট একটা গ্রুপ। এখন তো দেখা গিয়েছে কি ক্লাব গভর্নমেন্ট হয়ে গিয়েছে, বিভিন্ন রিটায়ার্ড অফিসাররা তারা ক্লাব বানাচ্ছে, ক্লাব বানায় তারা হচ্ছে আবার চাকরিতে ফিরতে যাচ্ছে। আপনি কিচ্ছু মনে করবেন না হাসান আব্দুল্লাহ, আপনার কথার সাথে আমি শেখ হাসিনার কথার অনেক মিল পাচ্ছি। আমি মিলটা ধরাই দিই। মিলটা কিরকম আমি আপনাকে বলি। ধরেন আপনারা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, বাংলাদেশের সমস্ত লোকজনের তুলনায় তারা তো একটা ছোট একটা পার্সেন্টেজ, তাই না? তো এইটাকে যদি তারা একটা মানে ছোট জায়গা থেকে বা অন্য জায়গা থেকে তিনি যেভাবে বাতিল করে নাকচ করে দিতে চেয়েছিলেন, যেটি ব্যাকফায়ার করেছে, তাকে আপনারও কি সেভাবে কথা বলছেন আব্দুল্লাহ? দেখেন খালিদ ভাই, এখানে নাকচ করার কোনো বিষয় না। আপনার গভর্নমেন্টকে তো এখানে এই গভর্নমেন্টকে সময় দিতে হবে, পর্যাপ্ত সময়। আপনি আজকে গভর্নমেন্ট 8 তারিখ ফর্ম হয়েছে, আর 2 দিন পরে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল একটা কোনো কারণে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন। এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না। আমরা কিন্তু এই অথরিটি আমরা হোল্ড করিই না। যেমন গতকাল যখন আমরা হাইকোর্টে গিয়েছি, এই কাজটা কি আমাদের ছিল? এই কাজটা কিন্তু আমাদের ছিল না, কিন্তু আমাদেরকে করতে হয়েছে টু সার্ভ ন্যাশনাল ইন্টারেস্ট। হাসান, আমি একটু এই প্রশ্নটা আপনাকে করতেই চাই। এটা আমার পরের প্রশ্ন ছিল যে আপনি ভালো উপর করেছেন যে আপনি হাইকোর্টের প্রসঙ্গটা তুলেছেন, যে আপনারা বিক্ষোভ করে আগের প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন এবং আপনারা কি জানি বলেছেন যে ফুল কোর্ট রেফারেন্সে তাকে এই করা যাইতে পারে, কিন্তু ফুল কোর্ট রেফারেন্স জিনিসটাই আসলে সেইটা না। এখন আরো বিচারকদের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ, আপনাদের অনুগত লোকজনের দিয়ে কি আপনারা কোর্ট সাজাতে চান, নাকি মাইনাস আওয়ামী লীগ প্লাস বিএনপি জামাত করতে চায়? লেয়ারে চলে গেছে আলোচনাটা, দুইটা লেয়ারে চলে গিয়েছে। আমি একটু পিছনের আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে, আমি স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া, সেটা রাইট বৈষম্য ছাত্র আন্দোলনে নেই, বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই। কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি এই গভর্নমেন্টটা ফেল না করুক, এই গভর্নমেন্টের পর্যাপ্ত সময় দিতে হবে। গত 16 বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিই, একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত। দেন হচ্ছে আমরা যে আমরা দেখেছি ভাই, আপনি টিএসসি তে আসেন, ডিভোর্সের ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে। ডিভোর্সের ইস্যু, চাকরি জাতীয়করণ করা, তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ 9 গ্রেডে রয়েছে তাকে 8 গ্রেডে নিয়ে যাইতে হবে, 11 গ্রেডে 10 গ্রেডে নিয়ে যাইতে হবে। প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে। এটা হচ্ছে একটা বিষয়। সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না, অর্থাৎ গভর্নমেন্টকে যৌক্তিক সময় আমরা গভর্নমেন্টের সমালোচনা করি। আমরা গভর্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে, আমরা যেই স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না, আমরাও কিন্তু গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্রলীগের মতো আমরা গভর্নমেন্টকে সবকিছুতে ব্লাইন্ডলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। যেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্য দিয়ে প্রপার ওয়ে ফাইন্ড আউট করা, সেটাই হচ্ছে আমাদের একটা কাজ। এবার আমি কি দ্বিতীয় প্রশ্নটায় যাব নাকি দ্বিতীয় প্রশ্নটা আবার আপনি আমাকে পূর্ণাঙ্গভাবে? আমার মনে হয় আপনি আপনার জায়গা থেকে পরিষ্কার করেছেন বিষয়টা। আপনি হাইকোর্টের এটাতে আপনি বলেন যে আপনারা হাইকোর্টে যাইতেছেন, আপনারা প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন, তারপরে এখন দাবি তুলছেন অনেক বিচারকের অপসারণ করার থেকে। সেই ক্ষেত্রে কি আপনারা মাইনাস আওয়ামী লীগ করে জামাত বিএনপি প্লাস করতে চান, নিজেদের লোককে ক্ষমতায় বসাতে চান? আপনারা একটা লিস্ট কি দিয়েছেন যে এই লোককে আপনারা বিচারকে চান? আপনাদের সাথে কি আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই লোককে নিয়োগ দিতে হইলে কি আপনারা বলবেন যে না উনি আওয়ামী লীগ করে সেজন্য দেওয়া যাবে না? ব্যাপারগুলি কি এরকম? মানে আপনারা আর কি? ওকে খালেদ ভাই, আমি এই জায়গাটা একটা স্পষ্ট করি। প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল, এই দায়িত্বটা কার ছিল? এই দায়িত্বটা ছিল যেহেতু গভর্নমেন্টটা 2 মাসের বেশি ফর্ম হয়েছে, এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই 16 বছরে এই সরকারটাকে, এই একটা অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্ট এক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। এখন দেখেন এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল যেটা আইন মন্ত্রণালয়ের, তারা যেহেতু করেনি। পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গণে আবার খুনি হাসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে। এখন যেখানে এত আমাদের আপনার ফর্মুলাতেই বলি, আপনি কি এই সরকারকে যথেষ্ট সময় দিলেন? আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গণে খোদ
মানে গুরুত্বপূর্ণ জায়গায় একটি লিস্ট ঘুরে বেড়াচ্ছে যে এই 26 জন বিচারককে আসলে অপসারণ করা হবে বা তাদেরকে চায়ের দাওয়াত দেওয়া হবে, তাদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে, এই লিস্টটা কি আপনারা দিয়েছেন? আপনারা দিচ্ছেন? পয়েন্টটাকে আমি অ্যাড্রেস করব। আমি অন্ততপক্ষে 5 জন উচ্চ আদালতের বিচারকের কথা জানি, তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের এগেইনস্টে রায় দিয়েছেন বা কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে, সেই লিস্টটাকে আপনারা দিয়েছেন। ওকে, ঠিক আছে, একদম এক কথায় উত্তর, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই না এবং দিবও না। কেন দিব না? কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ, তাদের কাজ। এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে 20 জনকে পদত্যাগ করেন, 25 জনকে পদত্যাগ করেন, মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স। তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত 16 বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ জাস্টিস নিশ্চিত করেছে, তাদেরকে সেখানে হচ্ছে অপসারণ করতে হবে। এখন আমরা দেখেছি যে 5 আগস্টের পরেও কিন্তু জুডিশিয়ারি পরিকল্পনা ছিল। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এটা তো হাইকোর্টের স্যাংটিটি নষ্ট করছে, এটা হাইকোর্টের একটা স্যাংটিটি রয়েছে, বিচারালয়ের একটা স্যাংটিটি রয়েছে। ভাই সবই ঠিক আছে, ডেমোক্রেসিরই কিন্তু একটা স্যাংটিটি রয়েছে, একটা স্টেটের একটা স্যাংটিটি রয়েছে। গত 16 বছর ধরে এই স্যাংটিটি গুলো কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে, একদম ইনস্টিটিউশনালি নষ্ট করে ফেলা হয়েছে। তখন কিন্তু এই স্যাংটিটিকে রিস্টোর করার জন্য আমরা এগিয়েছিলাম। সুতরাং আমরা যদি মনে করে থাকি, আপনি আমাকে বলতে পারেন আমাদের লেজিটিমেসি কি? আমাদের লেজিটিমেসি হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান দিয়ে হচ্ছে আমরা লেজিটিমেসি। না, আমি লেজিটিমেসির প্রশ্ন আসতেছি না। হাসান আমার একটা ছোট রাইট নাই, হাসান আমার একটা ছোট প্রশ্ন, এখানে আমাদের একটা ভুল হয়েছে, আপনি আমার মাফ করবেন, আমার সময় কম, একটা ছোট প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সৈয়দ রেফাত আহমেদ, আমি তাকে 30 বছর ধরে চিনি, আমি তার পিতাকেও চিনতাম। তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আর কবে মানে এত রকম দেখেছি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমরা জানি না। এখন যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন জনাব আসাদুজ্জামান, আমি তাকেও 30-35 বছর ধরে চিনি। এখন যিনি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ নজরুল, তাহলে আপনাদেরকে তাদের উপরে কোনো আস্থা নাই? যে 3 জনের কথা আমি বললাম, এই 3 জন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন, কাজ করছেন। এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় যে পজিটিভ থাকবো ব্যাপারটা এমন না। গত 2 মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোনো কাজের প্রায়োরিটি সেট করি, এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই গভর্নমেন্ট কোনো ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। যেহেতু নেয়নি, এটার সুযোগে আওয়ামী দোসর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গণে আবার পুনর্বাসনের জন্য 10 জন লোক স্লোগান দিয়েছে। হাসনাত 10টা উকিল স্লোগান দিয়েছে, 10 জন 15 জন আমি দেখেছি। তার চেয়ে বড় কথা হলো যে হাসান, এটা নিয়েও আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো, কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া বলছেন, আপনারা আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্ততপক্ষে যে 5 জন বিচারকের কথা আমি বলেছি, সেই 5 জন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে, কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে। সৈয়দ রেফাত আহমেদ আগে থেকেই, মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, জায়গায় ভাই স্পষ্ট করে না হয় মিসকনসেপশন থাকবে, সেটা হচ্ছে আমরা কোনো ইন্ডিভিজুয়াল বিচারকের কোনো লিস্ট কিন্তু আমরা দেইনি। এখনো পর্যন্ত কোন ইন্ডিভিজুয়ালের লিস্ট আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেইনি। সেটা হচ্ছে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি, কনসার্নড অথরিটি, তারা সিদ্ধান্ত নেবেন যে কোন কোন বিচারপতি কোন ধরনের বিচার ম্যানিপুলেশনের কাজে যুক্ত ছিলেন, তারা সেই বিষয়টি সিদ্ধান্ত নেবেন। আপনি কি জানেন এক লাইনে কি বলবেন? আপনি কি জানেন একটা ভুল করার কথা বলছিলেন যে এটা আপনাদের ভুল হয়েছে, এটি কি এক লাইনে একটু বলবেন এটি কোনটা? আমি সরি, জি আমাদের ভুল আমাদের ভুল হয়েছে। আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগ্যাল অথরিটি কি বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করব। দেখেন, এই কনস্টিটিউশনের আন্ডারে এই গভর্নমেন্টের শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে, এইটারকে আমরা মনে করি যে 5 আগস্টের পরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পলিটিক্যালি মিসট্রিট করেছে। আমরা তখন আমরা কনস্টিটিউশনকে বাদ দিয়ে যদি আমরা একটা বিপ্লবী সরকারের দিকে যেতাম, তাহলে আজকে আমরা ফুললি রাইট নিয়ে হচ্ছে আমরা অপারেট করতে পারতাম। হাসান, এটা অবশ্য আরেকটা বিস্তারিত আলোচনার ব্যাপার, কারণ এটি আসলে অনেকভাবে গবেষণা করে পর্যবেক্ষণ করে যেটি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বা সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে সেটি করা হয়েছে। যাই হোক, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর জাহেদ, আমাদের হাতে এখন আমি একটু গুনে বলি 6-6.5 মিনিট সময় আছে। আপনারা নিশ্চয়ই, দর্শকরাও জানেন, আপনারাও নিশ্চয়ই জানেন, আজকের অনুষ্ঠানটি চ্যানেল 24-এ দেখানো হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি চ্যানেল 24-এ সরাসরি সম্প্রচার করা হচ্ছে, ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানটি। তো সুতরাং আমাদের সময়ের ব্যাপারে একদম মানে একেবারে টাইট থাকতে হবে। আমি যেটি জানতে চাইবো আপনার কাছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এই বিচারকের অপসারণ দাবি, হাইকোর্ট ঘেরাও করা ইত্যাদি, আপনি যদি 1-1.5 মিনিট আমাদের বলতেন। ধন্যবাদ। হ্যাঁ খালেদ ভাই, আমি এটা নিয়ে অলরেডি কথা বলেছি এবং আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই, বিচারকদেরকে নিয়ে ডিল করা উচিত ছিল, জরুরি ছিল।
শেখ হাসিনা তার মাফিয়া সরকার তৈরি করার ক্ষেত্রে প্রতিটা ইনস্টিটিউট ভেঙেছে, এবং এর মধ্যে ভাঙতে যেটা হতোই, আপনি নিজে বিচারালয়ে কাজ করেছেন, আপনি জানেন যে ওটাকেই সবার আগে দলীয়করণ করা হয়েছে, এবং বাংলাদেশের বিচারালয় বলে কিছু ছিল না, এবং উচ্চ আদালত যে জায়গায় পৌঁছে গেছে, যেখানে তাদের লোকজন তারা যেভাবে বসিয়েছে সেটাকে নিয়ে ডিল করা জরুরি ছিল। এবং আপনি যে কথাটা বললেন, আমি এটার সাথে একেবারেই একমত যে প্রধান বিচারপতি যিনি এখন আছেন, আইন উপদেষ্টা যিনি আছেন, আমরা তাদেরকে চিনি, এবং যিনি অ্যাটর্নি জেনারেল আছেন, এই কাজটা তাদের করাটাই যথেষ্ট ছিল। এবং ছাত্ররা যে গেল যে কাজে, হাসনাত যেটা বলছেন তাদের শুরুতে যে ভুল ছিল, সেই ভুল বা সঠিক ওই ডিবেটে ঢুকছি না। ঘটনাটা যেহেতু এইভাবে ঘটেছে, এখন ধরুন প্রথম প্রথম সরকার গঠন 2-4 দিনের মধ্যেও মাঝে মাঝে তারা এটা করেছেন, এবং হাসনাত নিজে এটার একটা সাক্ষী আছেন। আমি হাসনাতকে এটা মনে করিয়ে দেই, এইচএসসি পরীক্ষা যখন পেছানোর জন্য কয়েকশো স্টুডেন্ট একত্র হয়ে ঠিক এই কাজটা করেছিল, হাসনাত কিন্তু সেখানে সম্ভবত, আমি ভুল না করলে হাসনাত প্রেজেন্ট ছিলেন, এবং হাসনাত চেষ্টা করেছেন ওদেরকে মানানোর জন্য যে এইচএসসি পরীক্ষা বাতিল করা যাবে না। শেষে যে বৈঠক হয় সেখানেও হাসনাত ছিলেন, কিন্তু উনি পেরে ওঠেন নাই। তার মানে খেয়াল করছি আমরা, হাসনাত যেখানে থাকছেন বা সার্জিস যেখানে থাকছেন সেটাই সঠিক, আর অন্য কেউ যেখানে থাকছেন সেটা সঠিক না, এরকম একটা ডিবেট কিন্তু তৈরি হচ্ছে। সো আজকে যখন 2 মাসের বেশি পার হয়ে গেল সরকারের, সেই সরকারের সময় যখন হাসনাতদেরকে গিয়ে চাপ প্রয়োগ করতে হয়, আমি এটাকে একটা ব্যাড প্রেসিডেন্স মনে করি। এতে খুব বড় সংকটের জায়গা আছে। আমরা খেয়াল করবো আমি এখন যারা হাইকোর্টের বিচারক আছেন তাদের মধ্যে অনেকেই আমার পরিচিত, মানে আপনি যদি আমাকে ধরে নেন যে আমি তাদের সম্পর্কে কিছুটা জানি, আপনি কি দেখেছেন সৈয়দ রেফাত আহমেদ মাননীয় প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পরে যাদেরকে আসলে দায়িত্ব দিয়েছেন মামলা শুনতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে, তাদের মধ্যে থেকেও কাউকে কাউকে অপসারণের দাবি হাসনাতরা করেছেন আসলে, এবং সেটি করেছেন স্পেসিফিকলি শেখ হাসিনা এবং মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল, মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান, মাননীয় প্রধান বিচারপতি, তারা কিন্তু এই 2 মাসে বসে থাকেন নাই। আপনি খোঁজ নিলে আপনি জানতে পারবেন। মানে আমি আপনার তথ্যটা গ্রহণ করছি খালেদ ভাই, এবং সেটা যদি হয়ে থাকে, কারণ আমাদের দিনের শেষে আমরা আসলে কি করতে চেয়েছি, আমরা ইনস্টিটিউট তৈরি করতে চাইছি। ইনস্টিটিউট শেখ হাসিনা ভেঙেছেন, সো আমরা ইনস্টিটিউট তৈরির পথে যাচ্ছি, যে আমাদের একজন প্রধান বিচারপতি এসেছেন, ম্যান অফ ইন্টিগ্রিটি বলে আমরা খুব ভালোভাবে চিনি, আপনি চেনেন, আমি ব্যক্তিগতভাবে জানি না, আমি অনেকের কাছে এই একই কথা শুনেছি। এবং আমরা যোগ করি, আমাদের প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু মাজদার হোসেন মামলার রায়ের আলোকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়নি, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের কথা তুলেছেন, এবং উনি এগুলো করবেন। সো ওনাদের উপরেই আমাদের রিলাই করা উচিত ছিল বলে আমি মনে করি। এখন ইভেন শুধু সেটা না, যদি ধরেও নিলাম যে তারা কোনোভাবে ভুল করছেন, কোথাও কোথাও তাদের কিছু মানে মিসিং আছে, সেটাও যদি হয়ে থাকে, সেখানে কোর্টে যে এটা বিশেষ করে 2 মাস পর যখন সরকার যথেষ্ট সময় পার হয়েছে, আমি যথেষ্ট সময় বলবো এক অর্থে, কারণ হলো 2-3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন একটা ব্যাপার। সো এর মধ্যে তার মানে সরকারের ইনএফিসিয়েন্সি প্রমাণ হলো। এবং আমি যে কথাটা বলছিলাম যে গ্লোবাল একটা দৃষ্টি আছে আমাদের দিকে, ডক্টর ইউনূসের সরকার কতটুকু কন্ট্রোল নিতে পেরেছে প্রশাসন এবং ইনস্টিটিউটের উপরে, তার একটা বিরুদ্ধে এই ঘটনাটা যাবে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমার মনে হয় যারা দায়িত্বে আছেন তাদেরকে সেটা রাখা ভালো। আমার মনে হয় যে এই প্রসঙ্গে আমরা একটু হাসনাত আব্দুল্লাহকেও শুনতে পারি। যে হাসনাত, আপনি কি ডক্টর জাহেদের শেষ মন্তব্যের সাথে একমত? তিনি বলছিলেন যে এটি আসলে ডক্টর ইউনূসের আসলে সুশাসনের উপর কতটা দখল আছে সেটির বিপক্ষেও যাবে। দেখেন, এখানে ডক্টর ইউনূসের সুশাসনের উপরে কতটা কন্ট্রোল আছে সেটা না, ডক্টর ইউনূসের ইনস্টিটিউশনের উপরে কতটা কন্ট্রোল আছে। দেখেন, আমি কিন্তু শুরুতেই বলেছি, আমি অ্যাকনলেজ করে নিয়েছি যে এই বিষয়টা নিয়ে আমাদের প্রশ্ন উঠবে, কিন্তু একটা জায়গায় আমরা এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, যে ফেসিবাদের কোনো ধরনের পুনর্বাসন, যেটা যে কোনো থ্রুতে হোক, সেটা ইনস্টিটিউশনাল থ্রুতে হোক, জুডিশিয়াল ফর্মে হোক, কোনোভাবে আমরা যখন দেখেছি যে আপনি যেন অবাক হবেন যে যেই দিন হাইকোর্ট প্রাঙ্গণে ফেসিবাদের পক্ষে সেখানে স্লোগান দেওয়া হয়েছে, ঠিক একই দিন রাতে বুয়েট প্রাঙ্গণে আমাদের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে ছাত্রলীগ। অর্থাৎ আমরা যখন কোনো সিমটমস আমরা দেখব, এবং আমরা যখন দেখছি যে সরকার যেভাবে প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল 2 মাস সময় যাওয়ার পরেও ঠিক সেভাবে প্রোঅ্যাক্টিভ হচ্ছে না, সেজন্য আমাদের রাস্তায় নেমে আসছিল। এবং আমি জাহিদ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, এটা যেটা ডেমনস্ট্রেট করে সেটা সরকারের যেমন ধরনের প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল তারা সেটা হতে পারেনি, অর্থাৎ ইনএফিসিয়েন্সি, অর্থাৎ
পর্যাপ্ত পরিমাণ ইনএফিশিয়েন্সি, আনুপাতিক এফিশিয়েন্সি যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি। এটার সাথে আমি একমত, সম্পূর্ণভাবে একমত। ওকে হাসরাত, আপনাকে ধন্যবাদ ডক্টর জাহেদ আপনাকে। আসলে চ্যানেল 24 আমাদের যে অনুষ্ঠান সম্প্রচার করছিলেন, সেই চ্যানেল 24 এর অনুষ্ঠান সম্প্রচারের জন্য আমাদেরকে আসলে অন্য অনুষ্ঠানের জন্য আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। এখন আমরা ইউটিউবে আরেকটু বেশি কন্টিনিউ করবো। স্টুডিও, ক্যান ইউ এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর অ্যানাদার 10 minutes or so? সো চ্যানেল 24 যারা আপনাদের দেখছিলেন তাদেরকে আমরা একটু বিদায় দিতে চাই, কিন্তু আমরা অনুষ্ঠানটা আরেকটু এক্সটেন্ড করতে চাই কারণ কিছু প্রশ্ন আমাদের এখনো রয়ে গেছে। সো আমি একটু প্রশ্নে ফিরে আসি। যে হাসনাতের ব্যাখ্যা দিলেন, আমি 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 একটু ডক্টর জাহেদের কাছে জানতে চাইবো যে নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না সম্প্রতি অভিযোগ করেছেন সংলাপে যেভাবে কথা হয়েছিল, অর্থাৎ এই সরকারের সাথে সংলাপে যেভাবে কথা হয়েছিল সেভাবে কোনো সংস্কার হচ্ছে না, সংস্কার প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে না বলছেন তিনি। এটা নিয়ে আপনার মন্তব্য একটু শুনতে চাইবো দ্রুত, আমাদের আরো কিছু বিষয় আছে যেটি আমরা। ডক্টর জাহেদ, আমি সরকার যে রোডম্যাপ সোফার দিয়েছে আমি সেই রোডম্যাপ মতোই সরকার চলছে বলে মনে করি। আমাদের কমিশন কাজ শুরু করতে একটু দেরি হয়েছে আমাদের কার্যালয়ে পেতে, কিন্তু সরকারের রোডম্যাপটা যেরকম ছিল আলোচনায় আমি যতদূর জানি চিফ অ্যাডভাইজার সেভাবেই বলেছেন যে কমিশনটা 3 মাসের মধ্যে ডিসেম্বরের 31-এর মধ্যে তাদের রিপোর্ট দিবে, সব 6টা কমিশন। আরো কিছু কমিশন সম্ভবত আজ তৈরি হচ্ছে, একটু আগেই আমি এরকম একটা খবর পেলাম। তো সেগুলো দেওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসে ঠিক হবে কতটুকু সংস্কার করা হবে, সেই কনসেনসাসের পর আবার তার মধ্যে কতটুকু এই সরকার করবে, কতটুকু পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রাখা হবে, এই সিদ্ধান্তগুলো হবে। সো আমি মিস্টার মাহমুদুর রহমান মান্নার সাথে দ্বিমত একটা জায়গায় করি যে এখনো ওই সময় আসেনি টু সে যে সরকার যেভাবে বলেছিল সেভাবে সংস্কার হচ্ছে না। 31 ডিসেম্বরের মধ্যে যদি রিপোর্ট না হয়, রিপোর্ট যদি দেরি হয়ে যায়, রিপোর্ট পাওয়ার পর যদি 31-এর মধ্যে রিপোর্ট হয়, সরকার যদি রাজনৈতিক দলের সাথে ঠিক মতো না বসে, তখন আসলে এই প্রশ্নগুলো বোঝা যাবে। সো আমি এই বছর এই জিনিসটা ইভ্যালুয়েট করার মতো পরিস্থিতি নাই, কারণ এই 3 মাসের যে সময় দেওয়া হয়েছে কমিশন গুলোকে সেটা তো রাজনৈতিক দলগুলো এগ্রি করেছিল। বুঝতে পারছি। আমাদের কিছু কুইক ফায়ার প্রশ্ন আছে হাসনাতের জন্য। যে হাসনাত, কোটা সংস্কার নিয়ে আপনাদের আসলে আন্দোলনের সূচনা, কিন্তু নতুন সরকার আসার পরে বিষয়টা সেরকম ভাবে আলোচনায় নাই। আওয়ামী লীগ সরকার সর্বশেষ কোটা ব্যবস্থা যেভাবে বাতিল করে দিয়ে গেছিল, যে সংস্কার করেছিল, হাইকোর্ট 10% সেই কোটার কথা বলে, সেই ব্যাপারে আপনারা আসলে একমত কিনা? 10% না 7%, আপনারা একমত কিনা? মানে কোটার সর্বশেষ আমরা রিপোর্টার্স ইউনিটিতে একটা প্রেস কনফারেন্স করেছিলাম, আমি, নাহিদ এবং সার্জিস হসপিটাল থেকে এসে। আমরা কিন্তু সেখানে বলেছিলাম যে আমরা আমাদের কোন স্টেকের সাথে আলোচনা না করে সেখানে একটা মোটা দাগে 7%-এর মধ্যে কোটা নিয়ে আসা হয়েছে। সেখানে নারী এবং উপজাতি যারা মাইনরিটি রয়েছে বা বিভিন্ন যারা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে কোনো ধরনের ডিসকাশনে যাওয়া হয়নি, এবং সেখানে কিন্তু আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছিলাম। এখন সর্বশেষ যেটা কোটা পরিস্থিতি রয়েছে, কোটা সর্বশেষ যে পরিস্থিতিতে সেটা সম্পর্কে আমি সেটা সম্পর্কে আপডেটেড না। তবে এখন মনে হয় যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নারীকে সম্পূর্ণ বাদ দিয়ে বা প্রান্তিক জনপদের যেই কোটা থাকার কথা, মাইনরিটি যে কোটা থাকার কথা, সেটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার কথা। আমরা কিন্তু বারবার বলেছি কোটা কিন্তু বাতিল চাইনি, সেটার যৌক্তিক সংস্কার চেয়েছি। এখন সেটা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সেটা যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে এবং সেটা ইমপ্লিমেন্টেশন এটা খুব দ্রুত শুরু হইতে হবে। এটা এমন না যে এটা ইমপ্লিমেন্টেশন আপনার কাছে কি মনে হয় যে সরকারের কোনো প্রায়োরিটি থেকে এটা আসে? আপনার কাছে কি মনে হয় সরকারের কোনো প্রায়োরিটি থেকে এটা আসে? সরকারের টু ডু লিস্টের মধ্যে সেটা এখন বর্তমানে আছে কিনা, আমি যেহেতু সরকারের অংশ না, আপনাদের কোনো চাপ নাই সরকারের উপরে? তাহলে আপনারা যারা কোটা সংস্কার আন্দোলন শুরু করছিলেন, না এখনো পর্যন্ত যেহেতু ওই মাত্রায় কোনো চাকরি নতুন করে সেটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বা সম্পূর্ণ হয়নি নতুন সার্কুলারে কোটা দিয়ে, সেজন্য এই বিষয়টা এখনো পর্যন্ত আলোচনায় আসেনি। মানে কোটা আন্দোলন নিয়ে আপনারা এখন আসলে কোনো আন্দোলন করতেছেন না? এখন না, কোটা আন্দোলন নিয়ে না, যে কোটা আন্দোলন নিয়ে না, বিষয়টা মানে কোটা নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই? আমাদের যে এই মুহূর্তে আপনাদের কোনো ভাবনা নাই অনুযায়ী এখনো পর্যন্ত কোনো নতুন সার্কুলার আসেনি, কোনো চাকরির নতুন কোটা নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই? মানে আমি প্রশ্নের আলোকে হাসান, আমি কোটা নিয়ে আপনার কোনো এখন আপাতত কোনো ভাবনা নাই? সরকারের প্রায়োরিটি বা টু ডু লিস্টে আছে কিনা সেটা আপনি জানেন নাই তো? যে টু ডু লিস্টে আসছে কিনা জানি না, তবে একটা বিষয় স্পষ্ট রাখতে হবে সেখানে যে যেই বিগত সিদ্ধান্তটি যেটি হয়েছে সেটির আন্ডারে কিন্তু কোনো নতুন সার্কুলার হয়নি। ওকে, ঠিক আছে, ফেয়ার এনাফ। আমি আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই যে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সহযোগিতা করে আসছিল জিএম কাদেরের জাতীয় পার্টি, কিন্তু এখানে এসে জাতীয় পার্টিকে আপনারা মাইনাস করতে চাচ্ছেন। এইটার কারণ কি? এটা যদি আমাদেরকে এক লাইনে বলেন। মানে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি, সেটি তো সবসময়ই ঠিক,
কিন্তু আবার কোটা আন্দোলনের সময় আপনাদের আন্দোলনকারীদেরও সমর্থন করেছিল, আপনারা প্রথম কিছু সমর্থন নিয়েছিলেন। এখন কি মানে বনিবনায় হইল না, নাকি কি ব্যাপারটা কি আসলে পোষাইলো না কেন? আপনার বক্তব্যের দুইটা অংশ, একটা হচ্ছে যে আওয়ামী লীগকে সহায়তা করেছিল এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কোটা আন্দোলনের সহায়তা করেছিল। দেখেন, আওয়ামী লীগকে সহায়তা করেছিল এই অংশটুকুই যথেষ্ট। আর জিএম কাদের বা হচ্ছে জাতীয় পার্টির সাথে আমাদের বনিবনার এখনো কোনো প্রশ্নই আসে না। আমাদের এখনো পর্যন্ত ওই উপলক্ষই তৈরি হয় নাই যে তাদের সাথে আমাদের বনিবনায় যেতে হবে। যারা এই ফেসিস্ট সরকারকে যে কোনো ফর্মেই হেল্প করেছে, দেখেন আওয়ামী লীগ হয়ে উঠতে পেরেছে কেন? এই জাতীয় সরকার আসার কারণে। তারা স্যাক্রিফাইস করতে পারতো, নির্বাচনে না আসতে পারতো, না আসলেই তো অল্টার ইগোটা তৈরি হইতো না। তো অল্টার ইগোটা যদি তৈরি হইছে, এটা দায়ভার তাদেরকে নিতে হবে। নিয়ে তাদেরকে এই ছাত্র জনতাই হচ্ছে একটা ফেসিস্ট তৈরি করার একটা ক্যাটালিস্ট হিসেবে আমরা জাতীয় পার্টিকে দেখছি। সেই জায়গা থেকে আমরা জাতীয় পার্টিকে আমরা বয়কট করছি। হাসনাত, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু শেষ প্রশ্ন ডক্টর জাহেদকে করতে চাই। ডক্টর জাহেদ, প্রশ্নটা একটু অন্যরকম, কারণ আমি আপনাকে দেখছিলাম যে এইবার জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগেই আপনি বলেছিলেন যে এই সরকার 1 বছরের বেশি টিকবে না। সরকারের পতন হয়েছিল 7 মাসের মাথায়। কোটার মতো বিষয়ে আন্দোলনে সরকারকে সরে যেতে বাধ্য হলো, এই ধরনের ইস্যু ভেবে বলেছিলেন, নাকি মানে এটা যদি আমাদের একটু বলতেন 1-2 মিনিটে? কারণ আমরা দেখেছিলাম যে আপনি একদম স্পষ্ট বলেছিলেন যে মানে বছর খানেক বড়জোর আয়ু আছে এই সরকারের। আমি বলেছিলাম আমার কাছে প্রধান কারণ যেটা মনে হয়েছিল সেটা হলো এই ধরনের সরকার আসলে কোটা আন্দোলন না, এটা যদি কোটা আন্দোলন এবার কন্ট্রোল করতে পারতো, খুব অল্প দিনের মধ্যেই কিছু একটা ঘটতো যেটার আমব্রেলার অধীনে সব মানুষ নামতো। আমার মাথায় সব সময় তিউনিসিয়ার ঘটনা কাজ করতো। আমি আমার একাধিক লেখায় লিখেছি, বলেছি যে বেন আলী 24 বছর ক্ষমতায় থাকার পর আনইন্টারাপ্টেড ছিল, ওখানে কোনো বিরোধী দলও সেই অর্থে আর ছিল না, কিন্তু একটা মানুষ বেন আলীর সেই শাসনকে, জাস্ট একজন রাস্তার হকার মোহাম্মদ বুয়াজিজি গায়ের আগুন দেওয়ার পরে একটা বাহানা তৈরি হলো এবং হঠাৎ করে সব হুড়মুড় করে ভেঙে গেল। এই সরকারের ব্যাপারে আমার অবজারভেশন যেটা ছিল সেটা হচ্ছে অর্থনীতি একটা মেজর ক্রাইসিস। 2018 সালে আমরা খেয়াল করব যে রাস্তায় স্টুডেন্টরা নেমেছিল, আরো বাচ্চা স্টুডেন্টরা নেমেছিল নিরাপদ সড়কের নামে। তার আগে কোটা নেমেছিল, কোটার দাবি মানা হয়। নিরাপদ সড়কের সময় আবার সারা দেশ ওভাবে নেমে আসেনি। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় ইকোনমি এত ক্রাইসিসে ছিল না। এবার যেহেতু ইকোনমি এতটা সিরিয়াস ক্রাইসিসের মধ্যে আছে, আমি কোনো একটা বাহানায়, এবং এই সরকার এটাকে ট্যাকেল করতে পারবে না, মানুষের চরম সংকট আমি দেখতে পাচ্ছিলাম, সে কোনো না কোনো একটা বাহানায় সে নেমে আসবে। সেটা এবার কোটা আন্দোলন হোক, তাত্ত্বিকভাবে বলছি 2 দিনের মাথায় যদি কোটা এই সুপ্রিম কোর্ট বসিয়ে মেনে নেওয়া হতো আগের বারের মতো করে, উনি তো ঠিকই সুপ্রিম কোর্টের আপিল বিভাগকেও বসিয়েছেন, হয়তো এটা এবার ওই জায়গায় পৌঁছে যেত না, আবার কোনো না কোনো একটা মুভমেন্ট হতো। এই অর্থনৈতিক সংকটই এই সরকারকে ক্ষমতায় থাকতে দিত না বলে আমি খুবই কনফিডেন্ট ছিলাম, কারণ নির্বাচনের আগে সরকার প্রচুর ক্ষেত্রে তার বকেয়া, সেটা বৈদেশিক পেমেন্ট হোক, ইন্টারনাল পেমেন্ট হোক, যেহেতু অর্থনীতিও কিছুটা বুঝি, সেগুলো পেঁচাচ্ছিল, এগুলো হুড়মুড় করে আসে। ডক্টর রহমান, কোনোভাবে যদি অর্থনীতিটাকে সামাল দিয়ে ফেলতো, তাইলে কি আসলে এই আন্দোলনটা সফল হতো না বলে আপনার কাছে হাইন্ডসাইট মনে হয়? আমার আন্দোলনের শক্তি অনেক কম হতে বলে আমার ধারণা। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে এই মুভমেন্টে ছাত্ররা সামনে ছিলেন, কোটা আন্দোলন সামনে ছিল, এর মধ্যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষ সবাই নেমে এসেছিল, কারণ তার সংকট। আমি একটা ছোট উদাহরণ দিলে খালেদ ভাই খুব ক্লিয়ারলি অনেকের কাছে যেটা স্পষ্ট হবে। বিএনপি যখন জনসভা করছিল 2023 সালে সারা বিভাগে, জেলায়, বিভিন্ন জায়গায়, বিভাগীয় সমাজ মানে যে সমাবেশগুলোতে আসা কিছু মানুষকে নিয়ে প্রথম আলো একটা সিরিজ মতো করেছিল, একটা মুখ নিয়ে তার কথা। উনি বলছেন উনি বিএনপি করেন না, কিন্তু উনি এখানে এসছেন বিকজ উনি আর টিকে থাকতে পারছেন না। উনি মনে করছেন একটা পরিবর্তন দরকার। তো বিএনপির জনসভাতেই সাধারণ অনেক মানুষ নেমে পড়ছিল, এবং এটাই আওয়ামী লীগ ভয় পেতে শুরু। ডক্টর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু হাসনাতের জন্য আমার একটা এক্সটেন্ডেড প্রশ্ন এবং 1 মিনিট সময়। হাসনাত, আপনি অনেক কষ্ট করছেন, অনেক জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন, অনেক জায়গায় এই নিয়ে গন্ডগোল হচ্ছে। আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা? কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং, আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীরা আলাদাও করেছে। আপনি পুরো ব্যাপারটাকে কেমন দেখেন? 1 মিনিট সময় আমার বিবেচনায়। আচ্ছা, জি, পলিটিক্যালি আমরা বললাম না যে পলিটিক্যালি মিসট্রিট করেছে আমরা একটা সিচুয়েশনের, সেই জায়গায় আমাদেরকে পলিটিক্যালি মিসট্রিট করেছে হচ্ছে রাজনৈতিক দলগুলো। দেখা গিয়েছে কি রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশে, আমি ধরে নিচ্ছি 49টা রাজনৈতিক দল আছে, তারা মনে করেছে আমরা হচ্ছে 50তম রাজনৈতিক দল হতে আসছি। এখন দেখেন 50তম রাজনৈতিক দল হওয়া বা রাজনৈতিক দলের এই যে লাইনে দাঁড়ানো, সেটা হচ্ছে পরের বিষয়। আমরা হচ্ছে বর্তমান যে বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে, সেই বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত 50তম রাজনৈতিক দল হতে আমাদের এই রোলটা কিন্তু আমাদের এটা না, বরং আমরা কিন্তু এক দফাতে যে আমাদের ঘোষণাটা ছিল সেটা হচ্ছে যে
আমাদের ফেসিবাদ ব্যবস্থার বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম এবং প্রধান এই কাজটা যতদিন না পর্যন্ত আমরা না হয়, ততদিন পর্যন্ত আমরা 50তম রাজনৈতিক দল হওয়ার দিকে আমরা যাচ্ছি আমাদের না। হাতে একটা আর সময় নাই। হাসান আব্দুল্লাহ, রাইট, আপনি কয় নম্বর হতে চান সেটা শুধু বলেন, কয় নম্বর রাজনৈতিক দল হতে চান? 1 2 3 4? অর্থাৎ এখন সেটা হচ্ছে সময় বলে দেবে, ছাত্র জনতা সেটা সিদ্ধান্ত নেবে। সময় তো বলবে। হাসান আব্দুল্লাহ বলে দিক এখন যে আপনি কত হইতে চান। 1 নম্বর হতে চান বলেন, সাহস করে 1 নম্বর রাজনৈতিক দল হতে চান, সমস্যা কি? না, এখন বলেন। ওই লাইনের মধ্যে আমরা থাকতে চাই না। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাসান আব্দুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর জাহিদুর রহমান। দর্শকরা, আপনারা আমাদেরকে দেখছিলেন আজকে ঠিকানায় খালেদ মহিউদ্দিনের ইউটিউব চ্যানেলেও এবং চ্যানেল 24 এর চ্যানেলেও। আপনারা প্রতি বৃহস্পতিবার তাই দেখবেন রাত 9টায়। কিন্তু আজ আমরা একটু এক্সটেন্ডেড ভাবে ইউটিউবে থেকেছি। চ্যানেল 24 এর দর্শকরা আমাদেরকে 55 মিনিট দেখতে পেয়েছেন। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা সেটিকে সমন্বয় করার চেষ্টা করব। সেই পর্যন্ত আগামী সপ্তাহে এবং আগামী মঙ্গলবারে অন্যান্য অনুষ্ঠানের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।